ভারতের ইস্পাত শিল্পে এখন একটা বড়সড় সংঘাত চলছে। দেশের অন্যতম বড় সংস্থা সেল আর তার কর্মীদের ইউনিয়ন এখন একেবারে মুখোমুখি। বিতর্কের কারণ পেনশন। একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যা এখন বিশ্বাসঘাতকতার অভিযোগে পরিণত হয়েছে। চলুন এই ঘটনার গভীরে গিয়ে পুরো ব্যাপারটা বোঝা যাক। বিশ্বাসঘাতকতা। স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়া ঠিক এই শব্দটাই ব্যবহার করেছে কোম্পানির কাজের বর্ণনা দিতে। বুঝতেই পারছেন এই একটা কথা থেকে বিতর্কের তীব্রতা আর কর্মীদের হতাশা কতটা গভীর সেটা স্পষ্ট হয়ে যায়। তো এখন ঠিক কি হচ্ছে সেখানে? আসলে স্টিল ওয়ার্কার্স ফেডারেশন সেল ম্যানেজমেন্টের একটা সিদ্ধান্তের বিরুদ্ধে জোরদার প্রতিবাদ জানাচ্ছে। আর এই সব কিছুর একেবারে কেন্দ্রে রয়েছে একটাই জিনিস, কর্মীদের পেনশন, যেটা তাদের দেওয়ার কথা ছিল। চলুন এই দীর্ঘ লড়াইয়ের দুই পক্ষকে একটু পরিষ্কারভাবে চিনে নেওয়া যাক। একদিকে আছে কোম্পানি ম্যানেজমেন্ট, মানে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া বা সেল, আর অন্যদিকে আছে কর্মীদের প্রতিনিধি, স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়া বা SWFI। ইউনিয়নের দাবি কিন্তু খুবই সোজাসাপটা। তারা বলছে কোম্পানি যে সার্কুলার জারি করে পেনশন ফান্ডে নিজেদের কন্ট্রিবিউশন বা চাঁদা কমিয়ে দিয়েছে সেটা এক্ষুনি বাতিল করতে হবে। মানে কর্মীদের অবসরের জন্য কোম্পানি যে টাকাটা দেবে বলে কথা দিয়েছিল এখন তার থেকে অনেক কম দিচ্ছে, আর এটাই হলো ঝামেলার আসল কারণ। কিন্তু ব্যাপারটা এতদূর গড়ালো কি করে? এটা বুঝতে হলে আমাদের কয়েক বছর পেছনে ফিরে যেতে হবে, দেখতে হবে ঠিক কি প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। চলুন সেই আসল চুক্তিটা একবার দেখে নিই, যেটার ওপর ভিত্তি করে আজকের এই বিতর্ক। এই টাইমলাইনটাই কিন্তু পুরো গল্পটা বলে দেয়। দেখুন, 2012 সাল থেকে কন্ট্রিবিউশন পিরিয়ড শুরু হওয়ার কথা। 2014 সালে চুক্তিটা ফাইনালি সই হয়। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু তারপর 2019 সালে হঠাৎ করে একটা সার্কুলার আসে যা এক ঝটকায় সবকিছু বদলে দেয় আর আজকের এই সংঘাতের জন্ম দেয়। আসলে 2014 সালের এই চুক্তিটা ছিল একটা দ্বিপাক্ষিক চুক্তি, মানে ম্যানেজমেন্ট আর ইউনিয়ন দুপক্ষ মিলেই এটা তৈরি করেছিল। এর মূল উদ্দেশ্যই ছিল সেলের সব কর্মচারীর জন্য একটা সুরক্ষিত পেনশন ব্যবস্থা চালু করা। আর এই হলো সেই চুক্তির আসল সংখ্যাগুলো। কথা হয়েছিল কোম্পানি এক্সিকিউটিভদের জন্য 9% আর নন এক্সিকিউটিভ কর্মীদের জন্য 6% কন্ট্রিবিউশন দেবে। মনে রাখতে হবে এগুলো কিন্তু শুধু কয়েকটা সংখ্যা নয়, এগুলো ছিল সেই প্রতিশ্রুতির ভিত্তি যার উপর কর্মীরা ভরসা করেছিল। কিন্তু এরপরে হঠাৎ করে সব বদলে গেল। কোম্পানি ইউনিয়নের সাথে কোনো রকম আলোচনা না করেই একতরফাভাবে একটা সিদ্ধান্ত নিয়ে নিল, যা সেই চুক্তিকে কার্যত ভেঙে দিল। আর ঠিক এই ঘটনায় বিতর্কের আগুনে ঘি ঢালার কাজ করল। সেলের পক্ষ থেকে কি বলা হলো? তাদের যুক্তি ছিল 2015 থেকে 2017 সাল পর্যন্ত কোম্পানির অনেক আর্থিক ক্ষতি হয়েছে, আর সেই কারণ দেখিয়েই তারা এই কন্ট্রিবিউশন কমাতে বাধ্য হচ্ছে। একবার মনে করুন, নন এক্সিকিউটিভ কর্মীদের জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল 6%, কিন্তু সেটাকে এক ধাক্কায় কমিয়ে নিয়ে এলো মাত্র 2%। কতটা বড় কাটছাট ভাবা যায়? যা কথা দেওয়া হয়েছিল তার 3 ভাগের 1 ভাগ। একজন কর্মীর অবসরের পরিকল্পনার জন্য এটা যে কত বড় একটা ধাক্কা তা সহজেই বোঝা যায়। শুধু নন এক্সিকিউটিভরাই নন, এক্সিকিউটিভদের ক্ষেত্রেও কন্ট্রিবিউশন কমানো হয়েছিল। তাদের 9% থেকে কমিয়ে 3% করা হয়। যদিও ইউনিয়নের আসল লড়াইটা নন এক্সিকিউটিভ কর্মীদের কন্ট্রিবিউশন নিয়ে। আর এখানেই আমরা বিতর্কের একেবারে কেন্দ্রবিন্দুতে ঢুকছি। পুরো লড়াইটা এখন দাঁড়িয়ে আছে চুক্তিপত্রের ব্যাখ্যার ওপর। মানে দুই পক্ষই চুক্তির আলাদা আলাদা ধারার কথা বলে নিজেদের যুক্তিকে ঠিক প্রমাণ করার চেষ্টা করছে। একদিকে ইউনিয়ন বলছে একটা দ্বিপাক্ষিক চুক্তি যেটা দুপক্ষ মিলে তৈরি করেছে সেটা একতরফাভাবে ভাঙা যায় না। অন্যদিকে কোম্পানি অ্যাফোর্ডেবিলিটি ক্লজ বা সংস্থান ক্ষমতার শর্তে দোহাই দিচ্ছে। এই দুটো ব্যাখ্যার মধ্যেই আসলে সংঘাতটা লুকিয়ে আছে। ইউনিয়নের মূল যুক্তিটা খুব পরিষ্কার। এটা একটা বাইপার্টাইট এগ্রিমেন্ট বা দ্বিপাক্ষিক চুক্তি ছিল, মানে দুপক্ষ আলোচনা করে সম্মতি দিয়ে এটা সই করেছে, তাই এক পক্ষ একা একা এটা বদলাতে পারে না। তাদের মতে এটা চুক্তির মূল শর্তকেই লঙ্ঘন করে। অন্যদিকে সেল ম্যানেজমেন্ট চুক্তিপত্রেরই একটা বিশেষ ধারার কথা বলছে, যেটাকে বলা হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি ক্লজ।
তাদের দাবি, এই ধারা অনুযায়ী যদি কোম্পানির আর্থিক অবস্থা খারাপ হয় তাহলে তারা শর্তাবলী বদলানোর অধিকার রাখে। এই স্লাইডে দেখুন, ইউনিয়ন কিন্তু কোম্পানির এই অ্যাফোর্ডেবিলিটি ক্লজের যুক্তিকে একেবারে মানতে রাজি নয়। তারা এটাকে স্রেফ একটা অজুহাত হিসেবেই দেখছে আর এর তীব্র বিরোধিতা করছে। বেশ, তাহলে যখন দুই পক্ষই নিজেদের যুক্তিতে এমনভাবে অটল, তখন আজ পরিস্থিতিটা ঠিক কোথায় এসে দাঁড়িয়েছে? চলুন দেখা যাক এই অচলাবস্থার বর্তমান ছবিটা ঠিক কীরকম। ৩৯ মাস, মানে ৩ বছরেরও বেশি সময়। এই একটা সংখ্যাই বোধহয় অনেক কিছু বলে দেয়। এতদিন ধরে এই সংঘাত চলছে, কিন্তু এখনো পর্যন্ত সমাধানের কোনো রাস্তা বেরোয়নি। এই অচলাবস্থা কাটানোর জন্য ইউনিয়ন ম্যানেজমেন্টের কাছে ৩টি পরিষ্কার দাবি রেখেছে। প্রথমত, ২০১৯ সালের সেই বিতর্কিত সার্কুলারটা তুলে নিতে হবে। দ্বিতীয়ত, আসল কন্ট্রিবিউশনের যে হার ছিল, মানে ৬%, সেটা আবার চালু করতে হবে। আর তৃতীয়ত, বাকি সমস্যা মেটানোর জন্য জরুরি ভিত্তিতে একটা মিটিং ডাকতে হবে। ইউনিয়ন আরও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে। তারা বলছে, যখন কোম্পানির আর্থিক অবস্থা সত্যিই খারাপ ছিল, তখন তো এই শ্রমিকরাই দিনরাত খেটে সেলকে আবার লাভের রাস্তায় ফিরিয়ে এনেছে। তাহলে আজ তাদের সুবিধা কেড়ে নেওয়াটা কি ঠিক? এটা শুধু অন্যায় নয়, এটা তাদের অবদানের প্রতি একটা চরম অপমান। সব শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। যখন একটা দেওয়া কথা বা চুক্তি একটা আর্থিক সংকটের মুখোমুখি হয়, তখন কোনটা বেশি জরুরি, নৈতিকতা নাকি ব্যবসা? কোনটা ন্যায্য পথ? এই বিতর্ক আমাদের ঠিক এই গভীর প্রশ্নের মুখেই দাঁড় করিয়ে দেয়।